আমার নাম অস্মিতা। বয়স ২৪। বিয়ের বয়স মাত্র ৩ বছর, কিন্তু এই অল্প সময়েই আমার মনে হয় আমি যেন বহু যুগ ধরে এক মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার স্বামী নীলাদ্রি একজন সফল ব্যবসায়ী, যার জীবনের অধিকাংশ সময় কাটে মিটিং, কনফারেন্স আর ব্যবসার প্ল্যানিংয়ে। সে ভালো মানুষ, কিন্তু দাম্পত্য জীবনের যে আবেগ, যে উষ্ণতা, শেষবের ধারার সময় তার নেই। আমাদের বিশাল অট্টালিকার মতো বাড়িতে আমি একা। দামি গয়না, ডিজাইনার শাড়ি আর সব বিলাসিতা থাকা সত্ত্বেও আমার মনের ভেতর এক ভয়াবহ শূন্যতা কাজ করত। আমি যেন এক খাঁচায় বন্দি পাখি, যার সব আছে কিন্তু ওড়ার আকাশটুকু নেই। আমার এই একঘেয়ে জীবনের ঝড় হয়ে এল নীলাদ্রির প্রিয় বন্ধু অনির্বাণ। অনির্বাণ পেশায় একজন সফল আর্কিটেক্ট। ওর ব্যক্তিত্বের মধ্যে এক অদ্ভুত চুম্বকীয় শক্তি আছে। চোরা কাঁধ, গভীর দুটো চোখ, আর ওর কথা বলার ভঙ্গিতে এক ধরনের আত্মবিশ্বাস থাকে যা যে কাউকেই মুহূর্তের মধ্যে প্রভাবিত করতে পারে। নীলাদ্রির ব্যবসায়িক প্রজেক্টের প্রয়োজনে গত কয়েক মাস ধরে অনির্বাণ আমাদের বাড়িতে প্রায়ই আসে। প্রথম তাদের আলোচনা আমার কাছে বিরক্তিকর লাগত, কিন্তু আস্তে আস্তে অনির্বাণের উপস্থিতি আমার ভেতরে এক অদ্ভুত আলোড়নের সৃষ্টি করল। সেদিন ছিল বৃষ্টির এক বিকেলের নিস্তব্ধতা। নীলাদ্রি কোনো এক জরুরি কাজে ব্যাঙ্গালোর গিয়েছে। বাড়িতে আমি আর কাজের লোক ছাড়া কেউ নেই। বাইরে বৃষ্টির ঝাপটা বাড়ছে, আর ভেতরে বাড়ির অন্ধকার কোণে আমি নিজের নিঃসঙ্গতা নিয়ে বসেছিলাম। ঠিক তখনই অনির্বাণ এল। নীলাদ্রি কিছু গুরুত্বপূর্ণ ফাইল বাড়িতে ফেলে গিয়েছিল, অনির্বাণ সেগুলো নিতে এসেছে। ও ঘরে ঢোকা মাত্রই যেন বাতাসের গতিপথ বদলে গেল। ওর পরনে একটা হালকা নীল রঙের শার্ট, ভিজে চুলের ঝাপটা কপালে এসে পড়েছে। ও ফাইলগুলো নিয়ে চলে যেতে পারত, কিন্তু ও বসার ঘরে সোফায় গিয়ে বসল। ওর চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল, যেন ও আমার ভেতরের প্রতিটি হাহাকারকে পড়তে পারছে। আমি ওর জন্য কফি বানিয়ে নিয়ে এলাম। ও কফির কাপটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কোনো সৌজন্য ছিল না, ছিল এক তীব্র আমন্ত্রণ। অনির্বাণ বলল, অস্মিতা, নীলাদ্রিকে ছাড়াই কি তুমি সারা জীবন একা এই বিশাল বাড়িতেই কাটিয়ে দেবে? তোমার মতো রূপবতী একটা মেয়ে কি সত্যিই কেবল গয়না আর শাড়ির মধ্যেই নিজের সুখ খুঁজে পায়? ওর এই কথায় আমি চমকে উঠলাম। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, সংসার তো এমনই হয় অনির্বাণ। এখানে পাওয়ার চেয়ে বিসর্জনই বেশি। অনির্বাণ আমার আরও কাছে এগিয়ে এল। ওর শরীর থেকে আসা দামি পারফিউমের গন্ধ আমার মস্তিষ্কের প্রতিটি কোষে যেন নেশার মতো ছড়িয়ে পড়ছিল। ও আমার খুব কাছে এসে দাঁড়াল, আমার হাতের ওপর গরম হাতের স্পর্শ লাগল। আমি কুঁকড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীর যেন বিদ্রোহ করে বসল। বহু মাস ধরে যে স্পর্শের অপেক্ষায় আমি তিলে তিলে মরেছিলাম, অনির্বাণের স্পর্শে সেই অপেক্ষায় এক পূর্ণতা এল। ও ফিসফিস করে বলল, তোমার স্বামী তোমাকে চেনে না অস্মিতা, ও কেবল টাকা চেনে। কিন্তু আমি তোমাকে চিনি। আমি জানি তোমার মনের ভেতর যে আগুন জ্বলছে, তা নেভানোর ক্ষমতা ওর নেই। আমি কাঁপছিলাম। আমার ভেতরে নীতি আর কামনার এক যুদ্ধ শুরু হয়েছিল। একদিকে নীলাদ্রির প্রতি আমার দায়িত্ব, অন্যদিকে অনির্বাণের ওই প্রবল আকর্ষণ। আমি কোনো কথা বলতে পারলাম না, কেবল ওর চোখের দিকে চেয়ে রইলাম। সেই মুহূর্তে মনে হল আমার নীতি আদর্শ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ও আমার শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিল, আমি বাধা দেওয়ার কোনো শক্তি খুঁজে পেলাম না। আমরা দুজনে সেই বিকেলে এক নিষিদ্ধ জগতের যাত্রী হলাম। ঘরের ভেতর তখন বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু নেই। অনির্বাণের প্রতিটি ছোঁয়া আমাকে অনুভব করাল যে আমি আজও জীবিত, আজও আমার শরীরের প্রতিটি রন্ধ্রে কাঁপন ধরানোর মতো উত্তাপ অবশিষ্ট আছে। সেদিনের সেই মিলন ছিল আদিম, বন্য এবং সমস্ত সামাজিক শৃঙ্খল ভেঙে ফেলার মতো। আমি বুঝতে পারলাম, আমি এমন এক পথের পথিক হয়েছি যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই। সেই বৃষ্টির রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমি অস্মিতা, যে গতকাল পর্যন্ত একজন সাদামাটা গৃহবধূ ছিল, আজ সে এক নিষিদ্ধ সম্পর্কের অন্ধকারে নিজেকে সঁপে দিয়েছে।
নীলাদ্রির প্রতি বিশ্বাসঘাতকতা করার অপরাধবোধ আমার মাথায় ছিল, কিন্তু অনির্বাণের বাহুবন্ধনে সেই অপরাধবোধও ধুয়ে যাচ্ছিল। সে আমাকে বলেছিল, এই সম্পর্ক আমাদের গোপন জান্নাত। নীলাদ্রি কখনো কিছু জানবে না। কিন্তু আমি জানতাম, গোপন কোনো কিছুই চিরদিন ঢাকা থাকে না। তবুও আমি সেই মরণ ফাঁদে স্বেচ্ছায় পা দিয়েছিলাম। আমাদের প্রতিদিনের লুকোচুরি, ফোনে কথা বলা, আর নীলাদ্রির অনুপস্থিতিতে বাড়িতে অভিসার, সবকিছুই আমার জীবনকে এক অন্যরকম নেশায় ভরিয়ে দিয়েছিল। আমি এখন আর নীলাদ্রি ফেরার প্রতীক্ষায় থাকি না, আমি এখন প্রতীক্ষায় থাকি অনির্বাণের সেই ফোন কলের, যে ফোন কলটি আমাকে জানায় যে সে আসছে। এই 1500 শব্দের প্রথম পর্বে আমি কেবল সেই শুরুর কাহিনীটুকু তুলে ধরেছি, যেখানে আমি নিজের সব বাধা ভেঙে ফেলেছিলাম। কিন্তু এই নিষিদ্ধ প্রেমের কি কোনো ভবিষ্যৎ আছে? নাকি এই চোরাবালি আমাকে শেষ পর্যন্ত নিঃস্ব করে ছাড়বে? আমি তখন তা বুঝতে পারিনি। অনির্বাণের সঙ্গে কাটানো সেই বৃষ্টির বিকেলের পর থেকে আমার পৃথিবী সম্পূর্ণ বদলে গেল। আমি এখন আর শুধু নীলাদ্রির স্ত্রী নই, আমি এক অদৃশ্য জালে বন্দী, যার প্রতিটি সুতোয় লেগে আছে অনির্বাণের শরীরের গন্ধ আর তার দেয়া প্রতিশ্রুতি। আমাদের এই গোপন অভিসার এখন এক অভ্যাসে পরিণত হয়েছে। নীলাদ্রি যখনই অফিসের কাজে শহরের বাইরে যায়, অনির্বাণ আমার বাড়ির সদর দরজার বদলে ব্যালকনি দিয়ে আসা শুরু করল। আমাদের এই লুকোচুরি খেলাটা এক চরম উত্তেজনার সৃষ্টি করছিল, যা আমার একঘেয়ে জীবনকে এক বিপজ্জনক নেশায় ভরিয়ে দিয়েছিল। একদিন রাতে নীলাদ্রি হঠাৎ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাড়ি ফিরে এল। আমি তখন আমার ঘরে অনির্বাণের পাঠানো মেসেজগুলো ডিলিট করছিলাম। নীলাদ্রির পায়ের আওয়াজ শুনে আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে আমার হাত কাঁপছিল। সে ঘরে ঢুকে আমাকে দেখে একটু অবাক হয়ে বলল, অস্মিতা, এত রাতে ল্যাপটপ নিয়ে কি করছ? আর তোমার মুখটা এমন ফ্যাকাসে লাগছে কেন? আমি কোনোমতে নিজেকে সামলে বললাম, না, আসলে একটা আর্টিকল পড়ছিলাম, তাই একটু দেরি হল। নীলাদ্রি আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ওর সেই তীক্ষ্ণ দৃষ্টি আমার মনে হল যেন আমার সমস্ত গোপন পাপ দেখতে পাচ্ছে। কিন্তু সে কিছু না বলে বাথরুমে চলে গেল। আমি জানতাম সে হয়তো কিছু সন্দেহ করছে না, কিন্তু আমার অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরদিন বিকেলে অনির্বাণ এল। ওর চোখে তখন অন্যরকম এক লালসা। ও আমাকে দেখে সরাসরি আমার কাছে এগিয়ে এল এবং আমার কোমর জড়িয়ে ধরল। আমি ভয়ে দূরে সরে গিয়ে বললাম, অনির্বাণ, নীলাদ্রি ফিরছে। খুব সাবধানে থাকতে হবে। অনির্বাণ এক অট্টহাসি হেসে বলল, তুমি কি এখনো ওকে ভয় পাচ্ছ? ও তো কেবল ওর ব্যবসার ফাইল নিয়েই ব্যস্ত। তোমার মতো একটা রত্ন যে ওর ঘরে আছে, সেটা বোঝার ক্ষমতা ওর নেই। ও আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি আর লুকাতে চাই না অস্মিতা। আমি তোমাকে সবার সামনে চেয়ে নিতে চাই। ওর এই বেপরোয়া কথাবার্তা আমাকে আরও আতঙ্কিত করে তুলল। আমি বুঝতে পারলাম, অনির্বাণ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সে আর লুকোচুরিতে সন্তুষ্ট নয়। আমাদের এই নিষিদ্ধ প্রেম এখন সমাজের কাছে ধরা পড়ার খুব কাছাকাছি চলে এসেছে। শাশুড়ি মা কয়েকদিন ধরে আমার চলাফেরায় অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিলেন। তিনি মাঝে মাঝে আমাকে এমন সব প্রশ্ন করতেন যে আমার উত্তর দিতে হিমশিম খেতে হতো। সেদিন বিকেলে শাশুড়ি মা বাড়িতে থাকাকালীনই অনির্বাণ এল। সে খুব সাধারণ একটা অজুহাত নিয়ে নীলাদ্রির স্টাডি রুমে ঢুকল। আমি চা নিয়ে ভেতরে গেলাম। শাশুড়ি মা ড্রয়িং রুমে ছিলেন। স্টাডি রুমের দরজাটা খোলা ছিল। আমি ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। অনির্বাণ আমাকে দেখে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ও আমাকে টেবিলের ওপর বসিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। সেই মুহূর্তে আমরা এতটাই মশগুল ছিলাম যে আমরা খেয়ালই করিনি দরজার ওপাশে শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। আমি ছিটকে অনির্বাণের থেকে আলাদা হলাম। শাশুড়ি মা রাগী গলায় বললেন, অস্মিতা, দরজা খোল। ভেতরে কে আছে? আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল। অনির্বাণ শান্তভাবে তার শার্ট ঠিক করে নীল এবং দরজা খুলে দিল। শাশুড়ি মা ঘরে ঢুকেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন।
তিনি অনির্বাণকে দেখলেন আর আমাকে দেখলেন। তার চোখে তখন ঘৃণার আগুন। তিনি কোনো কথা বললেন না, কেবল আমার দিকে তাকিয়ে বললেন, অস্মিতা, আমি কখনো ভাবিনি তুই তোর স্বামীর ঘরের সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিবি। সেই রাতেই বাড়িটা এক ভয়াবহ যুদ্ধের ময়দানে পরিণত হল। নীলাদ্রি বাড়ি ফিরে সব জানল। সে ভেঙে পড়ল, কিন্তু তার রাগের চেয়ে বেশি ছিল তার অভিমানে ভরা ঘৃণা। অনির্বাণকে সে মারধর করে বাড়ি থেকে বের করে দিল। আর আমাকে? সে আমার দিকে এমনভাবে তাকাল যে মনে হল আমি যেন তার কাছে একজন অপরিচিতা অপরাধী। সে আমাদের ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল। আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। আজ আমি একাই রাস্তায় দাঁড়িয়ে আছি। অনির্বাণ কোথায় গেছে আমি জানি না, হয়তো সেও আমাকে হারিয়ে ফেলে নিজের জীবনে ফিরে গেছে। আমি বুঝতে পারলাম, এই নিষিদ্ধ আকর্ষণের চোরাবালি আমাকে কোথাও নিয়ে গেল না, বরং আমাকে এক সর্বশান্ত করে ছাড়ল। আমি আজ সব হারিয়েছি, স্বামী, সংসার, সামাজিক সম্মান। এখন আমি এক অন্ধকার গলিতে বসে এই কথাগুলো লিখছি। আমার যৌবন আর শরীরের তৃষ্ণা মেটাতে গিয়ে আমি যে মূল্য দিয়েছি তা ভয়াবহ। আমি এখন বুঝতে পারছি, নিষিদ্ধ প্রেম কখনোই পূর্ণতা পায় না, তা কেবল ধ্বংস নিয়ে আসে। নীলাদ্রির ভালোবাসা আমি হয়তো কোনোদিন পাইনি, কিন্তু সেই সম্পর্কের যেটুকু পবিত্রতা ছিল, তাও আমি আমার হাতেই নষ্ট করেছি। আজ আমি মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে আমার সেই ভুলের কথা ভাবছি। আমি অস্মিতা, এক পরিত্যক্তা নারী, যে নিজের হাতে সাজানো সংসার ভেঙেছে এক মিথ্যে মোহের নেশায়। আমার জীবনটা এখন একটা অসমাপ্ত উপন্যাসের মতো, যার শেষে কেবল বিষাদ আর দীর্ঘশ্বাস পড়ে আছে। আমি আর ফেরার পথ খুঁজে পাচ্ছি না, কারণ আমি জানি, যে নদীতে আমি ডুব দিয়েছিলাম, সেই নদীতে ফেরার আর কোনো সুযোগ নেই।